রিপিট সেন্টেন্স কথাটা কি বুঝতে পেরেছেন? জি ভাই, এক কথা বারবার বলা। হ্যাঁ, রিপিট সেন্টেন্সটা আসলে কি শুনে বলা আরকি, হ্যাঁ? এটা হচ্ছে IELTS এর মতো আমি বলেছিলাম হয়তোবা আপনারা এর আগে শুনেছেন। PTE একটা টেস্ট আছে, পিয়ারসন টেস্ট অফ ইংলিশ। এটাও ওয়ার্লড ওয়াইড খুব পপুলার। সামহাউ আমাদের দেশে না। আমাদের দেশের লোকজন এটা জানে খুব কম। তো এখন এই PTE টেস্টের মধ্যে একটা পার্ট আছে যেটা হচ্ছে রিপিট সেন্টেন্স, হ্যাঁ? তো এই রিপিট সেন্টেন্সটার কাজটা কি? রিপিট সেন্টেন্সটার কাজ হচ্ছে আপনি একটা সেন্টেন্স শুনবেন, শোনার পরপরই সেই সেন্টেন্সটা আপনাকে বলতে হবে। বুঝতে পারছেন? এইটাই হলো রিপিট সেন্টেন্স। আর কিছুই না। আপনি যেটা শুনবেন আপনি সেটাই বলবেন। আচ্ছা, তাহলে এটা আমরা কোথা থেকে প্র্যাকটিস করব? এটা আমরা প্র্যাকটিস করব, আমি আপনাদেরকে একটা পুরা সাইট দিয়ে দিব যেখান থেকে আপনি রেগুলারলি এটা প্র্যাকটিস করতে পারবেন। ওকে? আমার এখানের এই পেজটা কি শো করতেছে? ডিকটেশন, ফার্স্ট ডে অফ দ্য জব, বেস্ট চ্যাট জিপিটি অল্টারনেটিভ। বেস্ট। জি ভাই। আমি এই সাইটটা আপনাদেরকে গ্রুপে দিয়ে দিব। এই সাইটটাতে অনেকগুলো এরকম রিপিট সেন্টেন্সের প্র্যাকটিস করা যায়। তো রিপিট সেন্টেন্স এখানে আপনারা একটু লিসেনিং শুনেন, দেখেন। কি বলছে বলেন তো? শুনছেন? ভাইয়া চালু করেন নাই মনে হয়। ওকে, এখানে মনে হয় আবার অফ করা। ওই শেয়ার যখন করেছি, শেয়ারের সময় আবার অডিওটাও দিতে হয়। হ্যাঁ, অডিও অলসো শেয়ার ট্যাব, অডিও। ওকে, এখানে দেখেন এই যে আমি যে স্ক্রিনটা দেখা যাচ্ছে না, সাদা স্ক্রিনে লিখেছি টম জাস্ট গট হায়ার্ড অ্যাট দ্য আইসক্রিম শপ। জি ভাই। এটা কিন্তু আমি লিখেছি, হ্যাঁ? এখানে দেখেন এটা চেক দিলে ও দেখাচ্ছে কারেক্ট। কারণ হচ্ছে আমি প্রথমে এটা একটা এখানে এই যে এখানে যে প্লে বাটনটা দেয়া আছে এটা দিলে আপনারা মনে হয় শুনতে পান না, তাই না? এটা না ভাই, একটু এখন শুনতে পাচ্ছি না। শুনতে পাচ্ছেন? না ভাই। এখনো না, না? তার মানে ও শেয়ারে শুধু আমার মাইক্রোফোন নিয়েছে, কিন্তু যে মাইক্রোফোনটা, কম্পিউটারে যে মাইক্রোফোনটা সেটা এখনো নেয় নাই, হ্যাঁ? এটাকে বলতেছি আমি রিপিট সেন্টেন্স। আচ্ছা, কিন্তু এইটা আমার শেয়ার করাটা জরুরি। স্টপ শেয়ারিং। অলসো শেয়ার দ্য অডিও, ট্যাব অডিও, হ্যাঁ। To share, আরেকবার ট্রাই করি, হইলে বইলেন। It was a 5-minute walk from his house. It was a 5-minute walk from his house. এটা জি কি ভাই, শুনতে এবার পেরেছেন? শুনতে। এক্সেলেন্ট। তাহলে ইয়া। দেখেন এখানে যেটা শুনবেন, it was a 5-minute walk from his house. এটা আপনি শুনছেন, এটা আপনি লিখলেন, লেখার পরে এখানে চেক দিলেন, ঠিক আছে? দেখেন ও বলতেছে যে 5 মিনিটে কোন একটা ভুল হয়েছে, তার মানে পুরাপুরি ঠিক হয় না। তাহলে 5 মিনিটে ও একটা নিয়েছে। এইবার দেখি চেক করি, এই দেখেন কারেক্ট, ঠিক আছে? এরকম করে ওরকম সেট আছে। ধরেন এটাও 3 সেকেন্ডের। এটা আসেন, He showed up in his uniform. কেউ একজন বলেন কি লিখছে? বলেন। He showed up his uniform. He showed up in his uniform. ঠিক আছে? এটা আপনি যখন শুনবেন, শুনে সাথে, সাথে লিখবেন। আবার মুখেও বলবেন। তাইলে কি হবে, আপনার কয়েকটা জিনিস হবে। আপনার লিসেনিং ডেভেলপ করবে, হ্যাঁ? আব্দুল আল মামুন ভাই বলছেন। এইবার পিয়াস ভাই এটা শুনেন মনোযোগ দিয়ে। আপনি বলবেন, আমি লিখবো। আমি এই লিংকটা দিয়ে দিব প্র্যাকটিস করার জন্য। বাট প্রসেসটা দেখাচ্ছি। রেডি? His first task was to open the shop. His first task was to open a shop. First attempt was open a shop. His first task was to open the shop. ঠিক আছে? His first task was to open the shop. তার প্রথম কাজ ছিল শপটা ওপেন করা। কতটুকু হয়েছে? লেটস চেক।
দেখেন আমারটা ঠিক আছে, আপনারা দুইজন বলছেন দুজনেরটাই সামহাউ পারফেক্টলি অ্যালাইন করে নাই। ওকে, পঞ্চমটা দেখি। এবার আরেকজন বলবেন, দীপ ভাই বলবেন। হ্যাঁ দীপ ভাই প্লিজ মনোযোগ দিন, 3 সেকেন্ড মাত্র। His manager helped him get ready. একদম সোজা দীপ ভাই, His manager helped him get ready. এই বেশি সোজা হয়ে গেছে। হিজ ম্যানেজার হেল্পড হিম Manager helped him get ready. গেট রেডি। সো এগুলা একটু ছোট ছোট, আমরা আমি এখন যেটা দিচ্ছি এই ছোটগুলো দিয়ে আপনি শুরু করেন। প্রথমেই আপনাকে লং গুলোয় দরকার নাই, এরপরে আমি সামারি, স্পিকিং এর সামারি যেটা সেটা দেখাবো। এইটা বেসিক্যালি পিটির একটা মেথড, আপনাকে টু টেস্ট ইউর অ্যাবিলিটি টু স্পিক অ্যান্ড রাইট। ওকে, পিটিতে এই কাজটা হয়, আপনি রিপিট সেন্টেন্স অর্থাৎ যেটা শুনবেন সেটা লিখবেন। এইটা পিটিতে একটা টেস্ট, এটা আইএলটিএস এর কোনো টেস্ট না টু বি অনেস্ট, বাট ইট উইল হেল্প ইউ in your speaking fluency. At the same time your brain will work whatever it listens perfectly. So আমি এইটা গ্রুপে দিয়ে দিচ্ছি, যেটা করবেন আপনারা বাসায় আপনাদের সুবিধা মতো প্র্যাকটিস করে নেবেন। ঠিক আছে, আমি হোয়াটসঅ্যাপেও দিয়ে দিচ্ছি, আমি ইতেও দিয়ে দিচ্ছি। এটা তো একদম ইজি জিনিস, কোনো তো ইস্যু নাই, তাই না? জি ভাই, ট্রাই করতে হবে। একদম স্ট্রেট ফরওয়ার্ড। হ্যাঁ, এখানে কোনো ইস্যু নাই। তারপরে এখানে দেখেন এই সাইটটার মধ্যে এরকম কই গেল এটা, আচ্ছা ওটার সাথে আপনি যদি আরেকটু আপডেট যান, আমি আরো একটা সাইট দিয়ে দিব। সেইখানে এই যে দেখেন পিটি একাডেমিক স্পিকিং রিপিট এ সেন্টেন্স, এইখানে দেখেন কত বড় সেন্টেন্স, দেখেন এই যে প্লে দেই। তাহলে প্রথমে আমরা ওই ছোটগুলো করব, ছোটগুলো করতে করতে যখন আমি ইউজ টু হয়ে যাব তখন আমি যাইয়া এই বড়গুলা ট্রাই করা শুরু করব। ঠিক আছে, প্রথমেই এইগুলা করলে আমার জন্য মানে বড়টা করতে গেলে আমি কিন্তু পারবো না। এখানে আপনি দেখেন এই যে এইটা ডিকটেশনের এখানে পুরো সেট আছে, ডিকটেশনে আপনার এরকম শো অল কোশ্চেন, এই যে 1 2 3 4 এরকম সেট দেওয়া আছে। এটা যখন ঢুকবেন তখন এরকম সেট অনুযায়ী পাবেন। আপনি পার ডে দুটা করে সেট করেন। ঠিক আছে, Excuse me, দুইটা করে bhai, সেট it's করেন। not showing here. ওকে ওকে, না আমি জাস্ট বলছি যে এই যে সাইটটা দিয়েছি, হ্যাঁ এই সাইটটায় ঢুকবেন, সাইটটায় ঢুকলেই আপনি আপনার সুবিধা মতো কিন্তু পাবেন। আমি ইচ্ছা করে স্টপ করেছি, আবার দেই আপনাকে। যদি আপনি আরেকটা সাইট দিই, দুটা সাইট দিব, একটা হচ্ছে ছোট আরেকটা হচ্ছে বড়। এখন দেখেন পিটি একাডেমিক স্পিকিং রিপিট এ সেন্টেন্স আসছে না? জি ভাই। এবার দেখেন এটা কত বড়, শুনেন। The college provides an advice service to support students with financial, emotional, and other problems. এটা তো শুনতে পাইছেন তাই না? এটাও আমি দিয়ে দিচ্ছি। এই দুইটা থেকে প্র্যাকটিস করবেন স্পিকিং এর জন্য। হ্যাঁ, মানে জিনিসগুলো তো আসলে একদিনে হবে না, এগুলা গো থ্রু করতে 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 কি হবে, আপনার একটা আন্ডারস্ট্যান্ডিং চলে আসবে। ওকে, সো স্পিকিং এর আজকে যে জিনিসটা আমি মানে দেখানোর চেষ্টা করতেছি সেটা হচ্ছে যে আপনার রিপিট সেন্টেন্স, অর্থাৎ আপনি আপনার ডেইলি লাইফে এই প্র্যাকটিসের সাথে এটা একটু যুক্ত করবেন, যেটাকে আমরা বলতেছি রিপিট সেন্টেন্স। জাস্ট আমি আরেকটা সেট দেখাবো, আরেকটা সেট দেখায় আপনাদেরকে দেখাবো যে এখানে কত ধরনের অপশন আছে, যেখান থেকে আপনি এই যে দেখেন ডিকটেশন এরকম এই যে 20টা ডিকটেশন আছে এবং প্রত্যেকটার মধ্যে আবার ভাগ ভাগ করা আছে। হ্যাঁ, ঠিক আছে, লাস্ট আরেকটা দেখি, আমি রিপিট সেন্টেন্স শেষ করে আমাদের মূল যেটা আজকে সেটা হচ্ছে যে লিসনিং ম্যাপিং, সেটা হচ্ছে যেমন ডিকটেশন 6 একটা সেটে ঢুকবেন, ঢোকার পরে এখানে দেখবেন যে এরকম 5টা করে সেট আছে। দেখেন এখানে আরেকজন, হ্যাঁ আরেকজন রেডি থাকেন, আমি অন করতেছি, শুনেন। She was waiting to see the doctor. বলেন কেউ একজন। He was waiting to see the doctor. এক্সেলেন্ট। তাহলে এইটা কি করব, আমি শুনবো, শুনে একা একাই বলবো, বলে আবার এখানে লিখবো, লিখে আমি এখানে চেক দিব, চেক দিয়ে কারেক্ট হয়ে গেলে ফাইন, কারেক্ট না হলে চেক করব কোথায় আমার ভুল হয়েছে। নেক্সট যাব, নেক্সট সামন প্লিজ। She had to wait for 2 hours. She had to wait for 2 for 2 hours. hours. হ্যাঁ, বেশ সোজা এগুলো। হ্যাঁ, কিন্তু যখন আমরা একটু বড়তে যাব, she had to wait for 2 hours. 2 hours. Hours. Check.
ওকে, কারেক্ট। তাহলে এরকম করে আমরা যেটা করব যে একটা করে সেট নিব, নিয়ে প্র্যাকটিস করব, এবং এই সাইটের মধ্যে রংচং এই যে সাইটটা আছে rongchong.com, এখানে আরো অনেক জিনিস আছে প্র্যাকটিস করার জন্য। সো এই একটা দিয়ে শুরু করেন, একটা দিয়ে ডিকটেশনগুলো, এখানে যে 20টা ডিকটেশন আছে 20টা ডিকটেশন শেষ করে ফেলেন, শেষ করে ফেলে আমাকে দেন। আমি যারা আমাকে সাপোর্ট দিচ্ছেন তাদেরকে আমি গুগল স্প্রেডশিট পাঠাচ্ছি অলরেডি। আব্দুল আল মামুন ভাই পেয়েছেন গুগল স্প্রেডশিট, অন্য যারা পুরা সেট দেন নাই তারা এখনো গুগল স্প্রেডশিট পান নাই। ওই গুগল স্প্রেডশিটটা আপনি আপডেট করবেন যে আপনি কি কি করছেন এবং কি কি করছেন না। হ্যাঁ, তো সেটা ভাই আমি এটা কি হুম sorry, ভাই এটা কি আপনাকে শেয়ার করতে হবে? হ্যাঁ, আমাকে শেয়ার করতে হবে আপনি কি করছেন, আপনি কি করছেন না। এটা যদি আমার সাথে শেয়ার না করেন তাহলে আমি তো আসলে বুঝতে পারবো না যে আপনি কোথায় আছেন বা কি করছেন। আমার তো এটা খুব জরুরি। হ্যাঁ, তাহলে আমি আপনাকে গাইড তো করতে পারবো। যেমন আব্দুল আল মামুন ভাই গুগল বললেন, স্প্রেডশিটটা পাইনি। আপনি কি পুরা সেট আমাকে পাঠিয়েছেন? আমাকে রিডিং, রাইটিং এবং স্পিকিং এর যে জিনিসগুলো, স্পিকিং না, 3টা মডিউল দিতে বলেছি ieltsolve.com থেকে, একটা র‍্যান্ডম টেস্ট দিতে বলেছি। এটা আপনি আমাকে এখনো দেন নাই। ও আচ্ছা আচ্ছা। ইউ হ্যাভ আমি টু হচ্ছে প্রোভাইড আপনাকে ইট। কালকে একটা ইমেল করেছি রাইটিং টেস্টে, ও গ্রেট, জাস্ট এক্সেলেন্ট, লিংকের মাধ্যমে। দ্যাটস গ্রেট। ওকে, হ্যাঁ, আমি এখন সেটা অবশ্যই ফিডব্যাক দিয়ে দিব ইনশাআল্লাহ, নো প্রবলেম। এবং হুম, এটা হচ্ছে জাস্ট হচ্ছে আপনার, আমি কি করেছি খাতায় লিখেছি দিয়ে পাঠিয়েছি। এখন ওকে, এটা নো কি আপনাকে প্রবলেম। ইমেলে লিখে পাঠাতে হবে ইমেইলে হলে আমার জন্য একটু বেশি সুবিধা হয়, কারণ কম্পিউটারে মাইক্রোসফট ওয়ার্ডে ফর দেখাটা খুব কারেকশন? সহজ হয় আর কি, কারেকশন ইয়া, করাটা সহজ হয়। আদারওয়াইজ যেটা হবে ওটাকে আবার প্রিন্ট করে ধরে ধরে কলম দিয়ে ঠিক করতে হবে, দ্যাট উইল বি ওকে টায়ারসাম। ওকে ওকে, হ্যাঁ হ্যাঁ Best would be if you can, by the way, you have to do the other things as well, for example the reading and listening, you can do it. And ওকে I saw Deep বিশ্বাস bhai even forwarded the one of the module though, but some others also, but I need all of your feedback to move forward rightly. Okay, সবার ফিডব্যাকটা খুব জরুরি। হ্যাঁ, ফিডব্যাকটা হলে তখন কি হবে, খুব সুন্দরভাবে জিনিসগুলোকে আমরা সামনের দিকে আগাতে পারবো। সো বেসিক্যালি এখন এই রিপিট সেন্টেন্স নিয়ে তো কোনো ইস্যু নাই, তাই না? হ্যাঁ ঠিক আছে। ওকে, এখন দেখেন স্ক্রিন শেয়ার কি দেখা যাচ্ছে? দিস লেসন ইজ অ্যান এক্সাম্পল অফ দ্য IELTS লিসনিং ম্যাপ লেভেলিং প্র্যাকটিস। জি ওকে, আমি এর আগেও বলেছিলাম যে লিসেনিং এ আমাদের 11 টাইপের বিভিন্ন ধরনের অপশন থাকে, যেমন এমসিকিউ থাকে, হ্যাঁ, আমাদের শর্ট প্যাসেজ থাকে, বা আমাদের টেবল কমপ্লিশন থাকে, এরকম অনেক ধরনের জিনিস থাকে, যার মধ্যে একটা থাকে হচ্ছে লেবেলিং প্র্যাকটিস। এই লেবেলিং প্র্যাকটিসে অনেকে অনেক ধরনের প্রবলেম ফিল করে। সো লেবেলিং প্র্যাকটিস, এই সেশনটা বেসিকলি মেইনলি উইল ফোকাস অন লেবেলিং প্র্যাকটিস, অর্থাৎ যত ধরনের লেবেলিং আছে সেই লেবেলিং গুলাকে এখানে একসাথে কম্পাইল করা হয়েছে। IELTS এর লিসেনিং এ লেবেলিংটা সাধারণত একটা বড় চ্যালেঞ্জ, বাট লেবেলিং ইজ নট লাইক, মানে সব পরীক্ষাতেই আপনার থাকবে, আপনি যেদিনই অ্যাটেন্ড করবেন সেদিনই লেবেলিং থাকবে, ইটস নট এ মাস্ট, বাট লেবেলিংটা অনেকেই ফেসিং ডিফিকাল্টি। সো IELTS লিসেনিং ম্যাপ লেবেলিং ইজ কমন সেকশন অফ দ্য টাস্ক 2, অর্থাৎ আমাদের যে পার্ট, চারটা পার্টের দ্বিতীয় পার্টে সাধারণত লেবেলিংটা আসে। ঠিক আছে, থার্ড পার্ট বা ফোর্থ পার্টে লেবেলিং আসে না। তাহলে in section 2 of the IELTS listening test you have here one person is speaking. It is quite common for the map to relate it to some kind of tour. যেমন মনে করেন আপনি কক্সবাজারে যাবেন, ইউনিভার্সিটি থেকে অনেকেই কক্সবাজারে যায় বা সেন্ট মার্টিনে যায়। তো এই ট্যুর করার ক্ষেত্রে আপনি কোথায় যাবেন, কোন জায়গায় আপনার কথার কথা এন্ট্রি, কোন জায়গায় আপনার হোটেল, কোন জায়গায় আপনার খাবার জায়গা, এরকম একটা ম্যাপ যদি থাকে, সেই ম্যাপটাকে কেউ একজন যখন বর্ণনা করে, যেমন ট্যুর গাইড ফর এক্সাম্পল, ট্যুর গাইড বললো ভাই আপনার এখানে যেতে হবে, এখান থেকে এখানে যেতে হবে, তারপরে ডানে যেতে হবে, তারপরে বামে যেতে হবে, এইটাই হচ্ছে একটা কমন জিনিস। তো দ্য এইম ইন লেবেলিং এ ম্যাপ ইজ কানেক্ট দ্য ইনফরমেশন দ্যাট ইউ হিয়ার ইন দ্য লিসেনিং টু দ্য গ্যাপস ইন দ্য ম্যাপ। ঠিক আছে, ইন সাম ম্যাপস ইউ আর গিভেন এ লিস্ট অফ ওয়ার্ডস অ্যান্ড ইউ হ্যাভ টু চুজ দ্য কারেক্ট ওয়ার্ড টু ফিট ইন দ্য ম্যাপ। ঠিক আছে, কিছু কিছু ক্ষেত্রে আপনাকে লিস্ট দেওয়া থাকবে, পাশে লিস্ট দেওয়া থাকবে, সেই লিস্টের ওয়ার্ডগুলোকে চয়েস করতে হবে। অনেক সময় লিস্ট দেওয়া থাকবে, সেই ওয়ার্ড চয়েস করতে হবে। অনেক সময় আবার ওয়ার্ডের পাশে আপনার অ্যালফাবেটিক লেখা থাকবে, ABCD লেখা থাকবে, তখন কিন্তু আপনাকে বলে দিবে যে চুজ দ্য কারেক্ট লেটার্স। ওইটা কিন্তু স্পেসিফিক লেটার্স লেখা থাকবে, তখন কিন্তু আমি ABCD লিখবো, তখন কিন্তু আমি আবার ওয়ার্ড লিখবো না। আমরা একটু সামনে আগাইলে বুঝতে পারবো। সো ফার্স্ট টেক এ লুক এট দ্য ম্যাপ, অ্যান্ড এই দেখেন আমাদের দ্বিতীয় যে ম্যাপটা, যেমন এটা হচ্ছে ক্যামব্রিজের একটা কমন আমরা নিয়েছি। দেখেন, রাইট নো মোর দেন 2 ওয়ার্ডস ফর ইচ আনসার। আমরা এটা তো এখন খুব ভালো করেই জানি যে আমার প্রথম কাজই হচ্ছে লিসেনিং এর প্রথম কাজটা কি,
আমাদের যে ইনস্ট্রাকশনটা খুব মনোযোগ দিয়ে পড়া। রাইট নো মোর দেন 2 ওয়ার্ডস ফর ইচ অ্যান্সার, অর্থাৎ প্রত্যেকটা আনসারের জন্য 2টা ওয়ার্ডের বেশি দেয়া যাবে না। ঠিক আছে, আমার কথা তো শুনতে পাচ্ছেন জি আপনি? ভাই। হুম। হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছি। ওকে, তাহলে দেখেন এখানে আমার প্রথম কাজটাই যেটা হবে, আমি হেডিং দেখে নিব। হেডিং কি, আমরা পেপার পেলে যেমন আমরা প্রথমে কি সাধারণত প্রথমে কি ভিতরে ঢুকি না, আমরা হেডিং দেখি যে আজকে এটা হয়েছে বা আজকে ওটা হয়েছে বা গতকালকে এই জিনিস হয়েছে, হোয়াটএভার একটা হেডিং দেখে আমরা ধারণা করি যে না আমি এই নিউজটা পড়বো কি পড়বো না। তার মানে হেডিং দেখে আমার একটা ক্লিয়ার আইডিয়া নিতে হবে যে আমি আসলে হোয়াট আই এম গোয়িং টু গেট, আমি আসলে কি পেতে যাচ্ছি। আমার এই হেডিংটা কি দেখেন, ম্যাপ অফ অ্যান আউটডোর পার্ক, এখানে পরিষ্কার বলেই দিচ্ছে, এই যে টপে দেখেন ম্যাপ অফ অ্যান আউটডোর পার্ক, আউটডোর পার্কের একটা ম্যাপ। 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে দেখেন রাইট নো মোর দেন 2 ওয়ার্ডস ফর ইচ অ্যান্সার। দুইটা জিনিস প্রথমে আমার প্রথম হচ্ছে হেডিং দেখার হচ্ছে আমার জরুরি, টু আন্ডারস্ট্যান্ড দ্য কনটেক্সট, আমার কনটেক্সটটা বোঝার জন্য যে আসলে এটা কি রিলেটেড, তাহলে বুঝে গেলাম এটা যে এটা একটা আউটডোর পার্কের জিনিস। ওকে, এরপরে আমার ইনস্ট্রাকশন কি, রাইট নো মোর দেন 2 ওয়ার্ডস ফর ইচ আনসার। এরপরে দেখেন এখানে যে আমাদের যে নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট যে জিনিসটা দেয়া আছে, এইটা যদি আমার ম্যাপিং এর মধ্যে দেয়া থাকে, এটা দেয়া আছে মানেই হলো সে যখন বর্ণনা করবে সে তখন নর্থের কথা বলবে, সে তখন সাউথের কথা বলবে বা সে ইস্টের কথা বলবে, অর্থাৎ বর্ণনা যখন করতে থাকবে, বর্ণনাকারী যখন বর্ণনা করতে থাকবে তার বিভিন্ন জায়গায় এই নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট কথাটা আসবে। অর্থাৎ যদি নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট সিম্বলটা না থাকে তাহলে নর্থ সাউথ ইস্ট ওয়েস্টটা কোনো ইস্যু না, কিন্তু যদি সিম্বল থাকে তার মানে হচ্ছে সে যখন আমার স্পিকার যখন স্পিক করবে সে বর্ণনার সময় অবশ্যই এগুলা বলবে। এবং এখানে আরো সামনে আমরা আরেকটু ডিটেল দেখবো নর্থ সাউথ ইস্ট ওয়েস্টের ব্যাপারটা। তো এখানে দেখেন একেবারে নিচে কি 15, তারপরে বাম দিকে 16, তারপরে মাঝখানে দেখেন টাওয়ার, তারপরে 17। দেখেন টাওয়ারের সাথে পরিষ্কারভাবে লেখা আছে ইউ আর হিয়ার, অর্থাৎ আপনি এখানে আছেন, টাওয়ারের এখানে আপনি আছেন। এরপরে আপনাকে বর্ণনা শুরু করবে। তো বর্ণনা শুরু করলে প্রথমেই আমার নিশ্চয়ই 17 আসার কথা না, যেহেতু এখানে 15, 16, 17 আছে। 15 হচ্ছে আমার সর্বপ্রথমে আসবে। দেখেন একদম নিচে ডান দিকে হচ্ছে 15 বলবে, তারপরে দেখবেন যে স্টেশনের বর্ণনা করতেছে বা সুইমিং পুল বা স্টেডিয়াম, এগুলার বিভিন্ন বর্ণনা করতে করতে এর মাঝখানে বাম দিকে কিছু একটা বলবে, যে আইল্যান্ডের মাঝখানে বা আইল্যান্ডের পাশে কিছু একটা আছে সেটা বলবে। আবার আপনার বর্ণনা করতে করতে লেকের কথা বলবে বা এদিকে বিভিন্ন গাছের কথা বলবে, এদিকে বেঞ্চ আছে, বসার বেঞ্চ আছে। এই দেখেন 16 নম্বরে টিক চিহ্ন দেওয়া। এরপরে আমার 16 নাম্বার দিয়ে এখানে আমার এই তিনটা কিন্তু শেষ করবে। ঠিক আছে, এটা নিয়ে কোনো কোশ্চেন, কনফিউশন? বলতে পারেন, কোনো কোশ্চেন কনফিউশন থাকলে বলতে পারেন, নাহলে সামনে আগাবো। এখানে কি যে সিরিয়াল মেনটেন করবে, যেমন আগে বললেন 17 তারপরে 16, নাকি 15 পরে আগে 16তে আসবে তারপর 17 যাবে, এরকম কোনো ব্যাপার স্যাপার আছে কিনা? আচ্ছা, আমি এর আগের ক্লাসে কিন্তু এটা একটু মেনশন করেছিলাম, ইট উইল অলওয়েজ ফলো দ্য অর্ডার, ইট উইল নেভার কাম লাইক ইনস্টেড অফ 15, ফর এক্সাম্পল ইট স্টার্ট ফ্রম 15, ইউ উইল নট গেট 18 আনটিল ইট ফিনিশেস 16 and 17। আপনি 15 দিয়ে শুরু হলে 15-র পরে 16ই আসবে, 16-র পরে 17 আসবে। কিন্তু যদি এরকম হয় ঘটনা যে আপনি 15 দিয়েছেন, এবার আপনি 17 পেয়েছেন, তার মানে ইউ হ্যাভ মিসড নাম্বার 16, ইউ ক্যান গো ব্যাক, আনফরচুনেটলি you have lost that one, আপনি 16 নাম্বার মিস করে ফেলেছেন, আপনি 16 নাম্বার আর পাচ্ছেন না দুঃখজনকভাবে। সো লিসেনিং এর একটা ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া হচ্ছে বা জেনে রাখার জন্য বা আমার মাথায় রাখতে হবে যে সব সময় সিরিয়াল থাকবে, কখনোই সিরিয়াল ব্রেক করবে না। যদি এরকম হয় যে একটা বা দুইটা সিরিয়াল নাই, আমি 15তে পরে 15 করে আমি 16-র জন্য ওয়েট করতেছি, কিন্তু আমি পেয়ে গেলাম 20, তার মানে আমি 16, 17, 18, 19 আমি অলরেডি মিস করে ফেলছি। ঠিক আছে, আমি কখনোই কিন্তু এই সিরিয়ালই পাবো না, সিরিয়াল ব্রেক হবে না। ঠিক আছে, সব সময় সিরিয়ালি পাবো, নো ম্যাটার হোয়াট, ইটস এমসিকিউ অর ম্যাপিং অর টেবল কমপ্লিশন অর গ্যাপ ফিলিং, হোয়াটএভার ইট ইজ। পুরা লিসেনিং এর 40টা কোশ্চেন, একের পরে 2, 2 এর পরে 3, 3 এর পরে 4, এইভাবেই আসবে, কখনোই সিরিয়াল ব্রেক হবে না। ওকে, আচ্ছা, ম্যাপ লেবেলিং এর ক্ষেত্রে আমাদের স্ট্র্যাটেজিটা কি হবে দেখেন, রিড দ্য ইনস্ট্রাকশন কেয়ারফুলি, দিস ইজ সো ইউ নো what you need to do and the maximum number of words or numbers you can use. In this case it is no more than 2 words, আমার এখানে যেমন 2 words এর কথা বলে দেয়া আছে, no more than 2 words. Know the vocabulary of location, লোকেশনের vocabulary গুলো আমরা সামনে আসবো, দেখাবো আরো জিনিসগুলো। হ্যাঁ, আইডেন্টিফাই ওয়্যার দ্য নাম্বার স্টার্ট এন্ড ফিনিশ, অর্থাৎ খেয়াল করা যেটা আসলে কোথায় শুরু হচ্ছে এবং কোথায় শুরু হচ্ছে শেষ হচ্ছে। যেমন 15 নাম্বার আমরা যদি আগে
ছবিতে আবার যাই। 15 নম্বর একদম নিচে ডান দিকে আমার এই লোকেশনটা বুঝতে হবে যে কোথায় শুরু হচ্ছে। যেমন 15 একদম নিচে ডান দিকে শুরু হয়েছে এবং 17 নাম্বার গিয়ে এই মাঝখানে শেষ হয়েছে। তাহলে 15, তারপরে 16, তারপরে 17। তাহলে আমার মাথায় রাখতে হবে 15 পরে বাম দিকে যাইয়া 16, এই যে পন্ড দেওয়া আছে, পন্ডের পাশে কিছু একটা, পন্ড আর বেঞ্চের মাঝখানে কিছু একটা, আর এই 17 যাইয়া লাস্টে। তারপরে কি বলতেছে, আন্ডারস্ট্যান্ড দ্য কনটেক্সট। অর্থাৎ লিসেনিং এর ক্ষেত্রে এটা ম্যাপিং হোক আর যেটাই হোক, কনটেক্সট বোঝাটা সবচেয়ে বেশি জরুরি। কারণ আপনি কনটেক্সট যত ভালো বুঝতে পারবেন আপনি তত বেশি গ্র্যাব করতে পারবেন। আপনি যদি কনটেক্সট ধরতে না পারেন তাহলে আপনি অনেক কিছু মিস করে যাবেন। আপনি বুঝতেই পারতেছেন না ঘটনা কি হচ্ছে, এটা কি অ্যাসাইনমেন্ট নিয়ে কথা হচ্ছে, নাকি এটা ম্যাপিং নিয়ে কথা হচ্ছে, না এটা কি নিয়ে কথা হচ্ছে। ঠিক আছে, লিসেন কেয়ারফুলি এট দ্য বিগিনিং অ্যাজ দ্য স্পিকার উইল গিভ ইউ দ্য কনটেক্সট। অর্থাৎ প্রথমে সাধারণত ইন্ট্রোর মতো দেয়, একটা বলে যে টুডে উই আর গোয়িং টু টক অ্যাবাউট এ পার্টিকুলার ট্যুর which is in Cox's Bazar and St. Martin. However, there is a particular map when you can see where you have to go and where you have to do the breakfast and where is the washroom as well. So first of all, you have started from here. বলে একটা পার্টিকুলার জায়গা বলে দিবে যে এখানে যেমন এই যে দেখেন ইউ আর হিয়ার, এই যে টাওয়ার, এখানে মনে করেন টাওয়ারের কথা বললো, you are here in the tower and in your right side you can see the station towards the stadium for example. এইভাবে বলবে যে আপনি আপনার রাইট সাইডে দেখতে পাচ্ছেন, অথবা ইস্ট সাইড, এই যে এখানে যেমন এই যে নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট জিনিসটা দেয়া আছে, তার মানে ইস্ট সাইডের কথাটা আসবে। ইন ইউর ইস্ট সাইড ইউ ক্যান সি দ্য স্টেশন টুয়ার্ডস দ্য স্টেডিয়াম, এরকম একটা কথা এরকম মনে করেন মাঝখানে আসলো। ঠিক আছে, ওকে, কনটেক্সট বোঝাটা খুব জরুরি। অলসো লুক ওভার দ্য ম্যাপ, দিস উইল হেল্প ইউ আইডেন্টিফাই এক্স্যাক্টলি হোয়াট ইউ আর লেবেলিং। নোট দ্য থিংস দ্যাট আর অলরেডি লেবেলড টু গেট এ ফিল ফর হোয়ার থিংস আর। অর্থাৎ আপনার যখন বর্ণনা করবে, যেমন আমি যে বললো যে স্টেশনের কথাটা হয়তো বলে দিল, অথবা ইনডোর অ্যারেনার কথা বললো, অথবা সুইমিং পুল বললো, তাহলে এই জিনিসগুলো আপনি মাথায় নিয়ে নেন। মাথায় কেন নিয়ে নেবেন? নিলে কি হবে, আপনার ব্রেন ভালো ওয়ার্ক করবে, যে ও যখন এটা বলতেছে তখন আপনি বুঝবেন যে আপনি আসলে আপনি ট্র্যাকেই আছেন, আপনি যে বর্ণনার সাথেই আছেন, আপনি খেই হারায় ফেলার নাই। এইটা জরুরি যে না আমি খেই হারাই নাই। ঠিক আছে, predict the answers. As with all the listening tests, it helps to predict what the answer may be. Look at the gaps and see if you can guess what you are labeling. A room, building, sports facility, street, etc. অর্থাৎ সব জায়গাতেই অ্যান্সার প্রেডিক্ট করা, ব্রেইনকে কিছুটা স্টিমুলেট করা যে কি ধরনের জিনিস এখানে দিতে পারে। তো সেই জিনিসটা আমরা তো আইডিয়া করতেই পারি। যেমন এখানে যেমন দেয়া আছে সুইমিং পুল, ইনডোর অ্যারেনা, স্টেশন, হ্যাঁ এখানে কি হতে পারে, একটা আইডিয়া করা, স্টেডিয়াম। এই আইডিয়াটা আমরা লিসেনিং এর পুরো ক্ষেত্রতে করব। Pay particular attention to things close by. For example, number 15 is by station, so it is quite likely that this will be mentioned just before number 15. যেমন এখানে বলতেছে যে স্টেশনের কাছে যেহেতু 15 নম্বর আছে, সো এটা কোয়াইট লাইকলি, মানে এটা আশা করা যেতে পারে যে স্টেশনের কাছেই আসলে 15 আছে বলবে। স্টেডিয়াম নিয়ে নিশ্চয়ই, স্টেডিয়াম বলে নিশ্চয়ই 15 কি আছে সেটা হয়তো বলার কথা না, কারণ স্টেডিয়াম ইজ ফার অ্যাওয়ে, কিন্তু স্টেশন কিন্তু একদমই ক্লোজ। তো স্টেশন নিয়ে যখন কথা বলবে পে অ্যাটেনশন এক্সট্রা, আপনার অ্যাটেনশনটা কিন্তু আরো বেশি এক্সট্রা থাকতে হবে যে না এখন স্টেশন নিয়ে কথা বলছে, তাহলে আমার মনে হয় নিশ্চয়ই এখন কিছু একটা বলবে। ঠিক আছে, পে অ্যাটেনশন টু এনি আদার ক্লুজ। কেউ কিছু বলতে চাচ্ছেন? ওকে, বলেন, সমস্যা নেই, বলেন। ওকে, আমি মুভ করছি, সমস্যা নেই। দেখেন, পে attention to any other clues in the map. For example, you are given compass icon, যেটা আমি বলেছিলাম ডান দিকে কোণায় compass icon দেয়া আছে, in the corner telling you north, south, east and west are. This means it is likely that these phrases will be used to direct you. তার মানে কি, আমি যে বললাম যে যদি কোণায় এই ধরনের আমার কম্পাস থাকে, this is likely, বেশিরভাগ ক্ষেত্রেই সাধারণত ওই নর্থ সাউথ ইস্ট ওয়েস্টের কথা আসবে। সো লিসেন আউট অফ দেম। You are also given your location in the tower. হ্যাঁ, আপনার টাওয়ারে আপনার লোকেশনটা বলে দিবে। Look at 2 questions at once. এটা আগেও বলেছিলাম, দুইটা কোশ্চেন এট এ টাইম দেখবেন। This is something you should do always in the listening test. এটা আপনাকে সবসময় করতে হবে। It will help you. কারণ আপনি যদি দুইটা না করেন তাহলে আপনি হঠাৎ করে একটা মিস করলে দেখা গেল 3টা মিস হয়ে যেতে পারে। সো এই জন্য দুইটা করে মাথায় নেওয়ার চেষ্টা করবেন। If you hear the answer to question 16, you will know you missed 15. আপনি 15 দিকে তাকায় আছেন কিন্তু 16 অ্যান্সার হলো, কিন্তু যদি আপনি 16 পেয়ে যান তার মানে কি 15 আপনি মিস করে ফেলছেন। Forget about this and move on. আপনি 15 কথা এখন ভুলে যান, কারণ if you are only looking at 15 you could miss both and get lost. আপনি যদি 15 দিকেই তাকায় থাকেন ও তোর মতো বলেই যাবে, তখন আপনি 15 পরে কি 16 17 সব আপনার কিন্তু মিস হইতে থাকবে। সো আমি দুইটা করে
অ্যাট এ টাইম অ্যাটেম্প করবো, দুইটা করে মাথায় রাখার চেষ্টা করবো। এখানে যেমন মনে করেন 15-16, তাহলে 15 স্টেশনের কাছে কিছু একটা বলবে, এবং পুল এবং বেঞ্চেস যখন বলা শুরু করবে তখন কিন্তু 16 শুরু হয়ে যাবে। তার মানে যদিও স্টেশনের বর্ণনা দিতে যাইয়া আপনি 15তে ফোকাস দিচ্ছেন, হঠাৎ করে আপনি দেখলেন যে পুল এবং বেঞ্চেস এর কথা বলতেছে, তার মানে কিন্তু সে অলরেডি 16তে চলে গেছে, তার মানে 15 অলরেডি বলে ফেলছে, তাহলে আমি 15 কিন্তু ট্র্যাক করতে পারি নাই। সো 15 মিসড, সো ফরগেট অ্যাবাউট 15 নাও অ্যান্ড মুভ অন। এখন 15 সাথে আবার যেহেতু আমি 16তে চলে আসছি, 16 আবার 17 আমি মাথায় রাখার চেষ্টা করি, দুইটা করে, তিনটা করে রাখা অনেক টাফ, দুইটা করে অ্যাটলিস্ট রাখতে হবে যাতে করে আমি ভুল না করি। ওকে, আমরা জাস্ট কিছু লিসেনিং এমসিকিউ দেখি কি অবস্থা এখন পর্যন্ত আমরা যেটা শেষ করলাম। পিয়াস দাস, প্রথমটা আপনি অ্যান্সার করেন, বলেন। What is the maximum number of words or numbers you are allowed to use when labeling a map during the IELTS listening section? 2 words, 2 words. How do you know that? not more than 2 words. Who told you? না, আমি বলছি ম্যাক্সিমাম নাম্বার, সেখানে কিন্তু বলছি when labeling a map, এই ম্যাপের কথাই কিন্তু বলি নাই। What is the maximum number of words or numbers you are allowed to use when labeling a map during the IELTS listening section? অর্থাৎ IELTS It listening depends on the map. এক্স্যাক্টলি, আমাদের ম্যাপে কোনো সময় 2 ওয়ার্ডও থাকতে পারে, কোনো সময় 1 ওয়ার্ডও থাকতে পারে, কোনো সময় 3 ওয়ার্ড থাকতে পারে। তবে এই 2024 নতুন সালে একটা নতুন আপডেট আসছে লিসেনিং এর, কালকে আমি দেখতেছিলাম, আসাদ ইয়াকুবকে চিনেন কিনা জানি না, পাকিস্তানের একজন লোক, সে অনেক আপডেট দেয়, সেই আপডেটে সে বলছিল যে রিসেন্টলি একটা চেঞ্জ আসছে, সেটা হচ্ছে যে 2 ওয়ার্ড নট মোর দেন 3 ওয়ার্ডসটা দেয় না, এই নতুন বছরে 2 ওয়ার্ডসই ম্যাক্সিমাম দিবে। সো এটা একটা ভালো, কারণ 3টা ওয়ার্ড আসলে ট্র্যাক করা কঠিন। ওকে, in map labeling, why should you listen carefully to understand the context of the talk? আব্দুল্লাহ মামুন ভাই, ম্যাপ লেবেলিং এর ক্ষেত্রে কেয়ারফুলি কোন জায়গায় আপনার শুনতে হবে টোটাল কনটেক্সটটা বোঝার জন্য? মামুন ভাই, At the beginning of the record. হ্যাঁ, প্রথমেই সাধারণত একটা ইন্ট্রোডাকশনের মতো জিনিস থাকে, একটা At the beginning of the record. নেক্সট এরটা একজন দেখেন, বাইরে দিয়ে আবার আটকাই দিও। হ্যাঁ, আমি যে দরজা লাগায় কাজ করতেছি, তো আমার 2টা ছেলে আছে, ওনারা অনেক ব্যস্ত আর কি, ওনারা আসলে আর কি ক্লাসটা স্যার করতে পারবো না, এই জন্য দরজা লাগায় রাখি। হ্যাঁ, তো এদিকে কি জানি লাগবে আর কি। তো জি, তাহলে দেখেন আমাদের বিগিনিং যখন হয় সেখানে আমাদের সাধারণত একটা ইন্ট্রো থাকে। নেক্সট ওয়ান, কেউ একজন দেখেন, শুনতে পাচ্ছেন? Move on the question 16 and forget about 15. হ্যাঁ, আপনি যদি 15 মিস করে ফেলেন তাহলে শেষ। সো এটা আমার মাথায় রাখতে হবে, লিসনিং করার ক্ষেত্রে আমি 2টা করে নিব, সেক্ষেত্রে আমার জন্য ভালো হবে। Why is it essential to pay attention to the context and any other clues in the map? দীপ ভাই, এটা কেন জরুরি কনটেক্সট বোঝার জন্য এবং any other clues in the map? To complete the map labeling task অ্যাকিউরেটলি, properly. অ্যাকিউরেটলি। হ্যাঁ, দেখেন আমরা যে বাংলায় যে ইংলিশ আমরা শিখে আসছি, আমাদের সবাই আমরা মনে হয় বাংলা মিডিয়াম, এই ক্ষেত্রে আমাদের যেটা সমস্যা হয়, আমি চেষ্টা করব আপনাদের স্পিকিং এ একটা ফোনেটিক্সের ক্লাস নিতে, শুধু ফোনেটিক্সের আসলে আলাদা কোর্স হয়। হ্যাঁ, যেমন অ্যাকুরেটলি এটা আমরা নরমালি বলি। হ্যাঁ, দেখেন, টু কমপ্লিট দ্য ম্যাপ লেবেলিং টাস্ক অ্যাকুরেটলি, আর এটাকেই আমি যদি বলি টু কমপ্লিট দ্য ম্যাপ লেবেলিং টাস্ক অ্যাকুরেটলি, দুটার মধ্যে একটা পার্থক্য কি পাওয়া যায় কানে? জি ভাই। তো টি এর উচ্চারণ একটু মাথায় রাখেন, টি এর উচ্চারণ টি না, টি এর উচ্চারণ হচ্ছে ঠি, ঠি, ঠয় রসিকারে ঠি। আজকে থেকে টি এর উচ্চারণ টি করবেন না, টি এর উচ্চারণ ঠি করবেন। তার মানে দা মানে ঠি দা না, মানে বেশিরভাগ ক্ষেত্রে যেমন দ্য টাইম, ঠিক আছে, টি এর উচ্চারণটা ঠি করেন, অনেকগুলো জায়গায় চেঞ্জ হয়ে যাবে। যেমন টিচার, ইনস্টেড অফ টিচার আমরা যে টিচার বলি, টিচার না বলে আপনি টিচার বলেন, টাইম বলেন, ঠিক আছে, সেই ক্ষেত্রে দেখবেন স্পিকিং এ কিছু চেঞ্জ আসবে, প্রোনাউন্সিয়েশনটা আরো বেশি শ্রুতিমধুর এবং ন্যাচারাল হওয়া শুরু হবে। ওকে, টি আর ফি, ফট,
দুইটা জিনিস ইনকর্পোরেট করেন নিজের মধ্যে, ঠিক আছে? আচ্ছা, if the map indicates the location as in the tower, what kind of information you are most likely to find in the recording? আরেকজন বলেন, রুনা আক্তার। শুনতে পাচ্ছেন বা অন্য কেউ বলেন? Details about the tower's facilities হবে? কি বলছি, the map indicates the location in the as in the tower, what kind of information you are most likely to find in the recording? অর্থাৎ টাওয়ারে, আপনি যে টাওয়ারে আছেন এটা ইন্ডিকেট যদি করা থাকে, direction to the nearby information about the speaker's family, details about the tower's facilities, a description of famous landmark. C অথবা D এটা হতে পারে। সি হবে ভাই। C, details about the tower's facilities. টাওয়ার Tower ফ্যাসিলিটি। ওকে, জাস্ট একটু এমসিকিউ আমরা রিহার্স করে নিলাম। এখন দেখেন কমন ল্যাঙ্গুয়েজ অফ লোকেশন। হ্যাঁ, লোকেশনের ক্ষেত্রে কমন ল্যাঙ্গুয়েজগুলো কি ইউজ হয়, যেগুলো আমরা আসলে নর্মালি আমরা হয়তোবা ইংলিশে অত বেশি ইউজ টু না। হ্যাঁ, দেয়ার ক্যান বি ভেরিয়াস ফ্রেজেস টু এক্সপ্লেইন হোয়ার থিংস আর। ফ্রেজ এবং ক্লজ কি আমরা পরবর্তী দুইটা ক্লাস গ্রামারের করব। হ্যাঁ, সেগুলো নিয়ে আমরা একটু ডিটেইল আলোচনা করব এবং সেখানে ভেরিয়েশন অফ কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স ওগুলো যাব। তো ফ্রেজ মানে কি, জাস্ট মাথায় রাখেন, ফ্রেজ হচ্ছে চাঙ্ক অফ ওয়ার্ডস। ফ্রেজ কি, চাঙ্ক অফ ওয়ার্ডস। একটা সেন্টেন্সের, যে কোনো একটা সেন্টেন্সের দুইটা ওয়ার্ড মিলে একটা ফ্রেজ হতে পারে, তিনটা ওয়ার্ড মিলে আরেকটা ফ্রেজ হতে পারে। সো ফ্রেজ হচ্ছে চাঙ্ক অফ ওয়ার্ডস। দেখেন, দেয়ার ক্যান বি ভেরিয়াস ফ্রেজেস টু এক্সপ্লেইন হোয়ার থিংস আর, বাট below are listed some of the most common you will need for IELTS listening, map labeling or diagram labeling. অর্থাৎ দেখেন, ম্যাপ লেভেলিং এবং ডায়াগ্রাম লেভেলিং এর ক্ষেত্রে এই ধরনের ওয়ার্ডগুলো আপনারা পাবেন, যেমন অ্যাট দ্য টপ অফ অথবা অ্যাট দ্য বটম, অন দ্য লেফট, অন দ্য রাইট, লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড, একদম সোজা আমরা বুঝি। সাউথ, নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট আমরা জানি। সাউথ ইস্ট, সাউথ ওয়েস্ট, নর্থ ওয়েস্ট, এই জিনিসগুলো কিন্তু আমরা ওইভাবে ইউজ করি না। অর্থাৎ সাউথ ইস্ট কোনটা, ওই যে ম্যাপ দিয়ে কোনার দিকে যে অ্যাঙ্গেল 45 ডিগ্রি যদি অ্যাঙ্গেল করেন তাহলে সাউথ ইস্ট, নর্থ ওয়েস্ট এই জিনিসগুলো আসবে। টু দ্য নর্থ তো আমরা বুঝতেই পারতেছি, টু দ্য ইস্ট, টু দ্য ওয়েস্ট। অপোজিট তো আমরা জানি, বিপরীত। ইন ফ্রন্ট অফ, বিহাইন্ড, ইন দ্য মিডল, ইন দ্য সেন্টার, অ্যাবাভ, বিলো, ইনসাইড, আউটসাইড, জাস্ট বিয়ন্ড, আ লিটল বিয়ন্ড, জাস্ট পাস্ট, নেক্সট টু, অ্যালংসাইড, অ্যাডজয়নিং। অ্যাডজয়নিং মানে একটা আরেকটার সাথে লাগানো বা অ্যাডজাসেন্ট। হ্যাঁ, আচ্ছা, ম্যাপিং এর ক্ষেত্রে কমন প্রবলেম যেটা হয়, not being aware of the vocabulary and functional language used to describe locations and directions. তাহলে এই যে এই জিনিসগুলো, এই ওয়ার্ড, এই ফ্রেজগুলা, এই ফ্রেজগুলোর সাথে ইউজ টু না, আরো কিছু ফ্রেজ দিব যেগুলো সামনে আরো পাবেন, এই সামনেই দিচ্ছি আমি। এই ফ্রেজগুলো একটু দেখে ইউজ টু হয়ে নেওয়া, যে এই ধরনের ফ্রেজ দিয়ে এটা বোঝায়। Okay, too much information. This question requires you to not only listen but also follow a description or directions, understand the map or diagram and write short notes all at the same time. এটার ক্ষেত্রে যেটা হয়, আপনার কিন্তু লোকেশনও খেয়াল করার আগে কই আছে, কোন জায়গায় বলতেছে, সো বর্ণনাও শুনতে হচ্ছে, আবার আমার লোকেশনও ট্র্যাক করতে হচ্ছে। তার মানে কি, একসাথে এট এ টাইম অনেকগুলো কাজ করতে হচ্ছে, যার কারণে এটা একটু চ্যালেঞ্জিং। ওকে, স্পেলিং, স্পেলিং না স্পেলিং। দেখেন, পি এর উচ্চারণ ফি, আমি দুইটা উচ্চারণের কথা আজকে বলেছি। আমি ফনেটিক্সে গিয়ে কিন্তু এই জিনিসগুলা দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। পি এর উচ্চারণ টি, পি এর উচ্চারণ ফি। ফট, টু মাচ ইনফরমেশন, নট টু মাচ ইনফরমেশন। হ্যাঁ, স্পেলিং, a common problem না problem in all IELTS listening questions, but particularly in this type, not type of question, because you have to do so many things at the same time. Visualization, অর্থাৎ ভিজুয়ালাইজ করা, this refers to your ability to form mental visual images. অর্থাৎ আমি যে আমাদের একটু আগে আপনাদেরকে বলতে চাচ্ছিলাম যে কক্সবাজারের যে একটা ট্যুর, এটা আমি যখন ডেসক্রিপশন করতে যাব, তখন আমি যদি একজন ট্যুর গাইড হই, তখন কিন্তু আমি সবকিছু জানি যে কোথায় ওয়াশরুম আছে, কোথায় রেস্ট রুম আছে, কোথায় ব্রেকফাস্ট বা আমার কিচেন রুম আছে, কোথায় আমার রুম আছে, সেটা কিন্তু আমি জানি। সো এই ভিজুয়াল ইমেজটা তৈরি করা, তখন আপনি কিন্তু ভালোভাবে বুঝতে পারবেন। অর্থাৎ ওই পিকচার দেখে আপনি ভিজুয়ালাইজ করা, যে আচ্ছা এখানে তাহলে এটা থাকতে পারে, এখানে তাহলে এটা। You will be sitting in an exam room and the person talking will be describing a plan you have never seen before. আপনি কখনোই দেখেন না এরকম একটা বর্ণনা সে করতেছে। Unless you can imagine what it looks like, it is very difficult to answer these questions. এটা আসলে বাস্তবে কিন্তু বোঝা সম্ভব না। যেমন আমরা এই যে এটা একটা আউটডোর পার্ক, এই আউটডোর পার্ক দেখে কিন্তু আপনাকে একটা ইমাজিনেশন রেডি করতে হবে যে এখানে আসলে একটা স্টেশন আছে,
এখানে একটা পুকুর আছে, পন্ড আছে, এই টাওয়ারের এখানে আমি আছি, এইখানে আমার আইল্যান্ড আছে, এই লেক আছে, লেক বলতে এখানে হয়তো কিছু পানি আছে, কথার কথা সুইমিং পুল, এখানে একটা আমাদের ক্যাম্পাসের সুইমিং পুলের মতো না, ক্যাম্পাসের সুইমিং পুলে কি এখন পানি আছে, পানি থাকে? না ভাই। গুড, সুইমিং পুলে পানি থাকলে লাভ দিয়ে না, না ব্যাং আছে। কারণ আমি যতদিন দেখেছি ওদিকে খুব বেশি যাওয়া হয় নাই, দুই একবার গিয়েছি, আমার মনে আছে ওখানে কোনো পানি নাই, কেন যে একটা সুইমিং পুল বানায় রাখছে আমাদের জন্য আল্লাহ ভালো জানে, বাট ইটস প্যাথেটিক আসলে, এত বড় একটা মানে ফ্যাসিলিটিস সবাই আমরা অ্যাভেল করতে পারলে এটা তো অনেক ভালো, সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, এটা সবার জন্য খুব ভালো, এত বড় একটা কত জায়গায় কত উলটপালট টাকা খরচ হয়, অথচ দেখেন এটা দুঃখজনক। যাই হোক, আমরা ভালোটা আশা করি। সুইমিং পুল দেখে আসলে ক্যাম্পাসের সুইমিং পুলের কথা মনে পড়ে গেল, বাইরে ক্লাস নিতে গেলে তো আর এটা মনে আসতো না, ক্যাম্পাসে যেহেতু আপনারা আছেন এই জন্য মনে পড়লো। তো সুইমিং পুলটা আসলে এক্সারসাইজ করা উচিত, এগুলা আমাদের জন্য খুব জরুরি, আমাদের জন্য ভালো। So unless you can imagine what it looks like, it's very difficult to answer these questions. অর্থাৎ আপনি যদি না করেন তাহলে আসেন আবার একটু এমসিকিউ করি। What vocabulary is commonly used to describe locations and directions in IELTS listening map leveling? Commonly used describe কোনটা বলেন? D, common phrase like on the D. left. On the left to the north, হ্যাঁ। What does phrase opposite mean in the context of map leveling? অপোজিট বলতে কি বোঝায়? এটাকে অনেক সময় কিন্তু ইন ফ্রন্ট অফ, অনেক সময় কিন্তু সিনোনিম হিসেবে আসবে। দেখা গেল লিসেনিং এ আপনি বলতেছে যে অপোজিট অফ, আপনার এখানে দেখা যাচ্ছে ইন ফ্রন্ট অফ বুঝতে হচ্ছে সিচুয়েশন অনুযায়ী, অর্থাৎ বর্ণনায় হয়তো বা ইন ফ্রন্ট অফ দেওয়া আছে। লিসেনিং এর আরেকটা কমন ট্রিক হচ্ছে আপনাকে ডাইরেক্ট ওয়ার্ডের অ্যান্সার থাকবে খুব কম, বেশিরভাগ ক্ষেত্রে সিনোনিম থাকবে। সো আমাকে এই ধরনের সব ওয়ার্ডেজ মাথায় রাখতে হবে যে কোনটা দিয়ে কি আমরা বুঝাই। সো হুইচ অফ দ্য ফলোইং ইজ এ কমন চ্যালেঞ্জ ইন IELTS লিসেনিং ম্যাপ লেভেলিং? ম্যাপ লেভেলিং এর ক্ষেত্রে খুব কমন একটা প্রবলেম কি বলেন? D. D, drawing the map. Do you think that you have to draw a map? I don't think so. No. Providing too much information. ম্যাপের ক্ষেত্রে অনেক বেশি ইনফরমেশন দেওয়া থাকবে, আপনার যা যতটুকু দরকার তার চেয়ে অনেক বেশি ইনফরমেশন দেওয়া থাকবে। সো আপনাকে কনসেন্ট্রেশন ধরে রাখতে হবে, কারণ আপনি ডিস্ট্র্যাক্ট হয়ে গেলে আপনি শেষ। সো এই 25 মিনিটের মূল খেলাটাই হচ্ছে আমাকে অনেক বেশি কনসেন্ট্রেশন মানে দিয়ে রাখতে হবে, যাতে আমি কিছুতেই ডিস্ট্র্যাক্ট না হই। ডিস্ট্র্যাক্ট হলেই দেখা গেল আমার মানে বর্ণনা করতেছে অ্যান্সার নাই, হঠাৎ করে দেখা গেল দুইটা অ্যান্সার পরপর চলে আসছে। এটা খুব কমন লিসেনিং এর ক্ষেত্রে। অলরেডি মামুন ভাই করতেছেন, এরকম হয় না মামুন ভাই? ওকে, আমি আজকে সবাইকে যারা আছেন বাকিদেরকে একটু রিকোয়েস্ট করবো, আপনারা প্লিজ আপনাদের ওই টাস্কগুলো শেষ করবেন। আমি আপনাদেরকে গুগল শিট দিব, গুগল শিটের মধ্যে আমি সময় অনুযায়ী লিখে দিব এই জিনিসগুলো আপনি করবেন, কারণ আপনি যখন গুগল শিটে আপডেট করবেন তখন আমার এন্ডে আপডেট হয়ে যাবে। সো আপনার আমাকে আলাদাভাবে ইনবক্স করার দরকার হবে না, আমি আমার মতো দেখে আমি ওখানে বিভিন্ন ধরনের জিনিস দিয়ে দিব যে আপনি এই জিনিসগুলো ইনকর্পোরেট করেন, আপনার জন্য এইটা দরকার। এখন যেই লোকটা 5 এ দাঁড়ায় আছে তার জন্য নিশ্চয়ই 7 এর টিপস দরকার নাই, হ্যাঁ। এরকম আমি প্রত্যেকের ইন্ডিভিজুয়াল, দেখেন আপনারা দিবেন একজনের, আমি কিন্তু 10 জনের দেখবো, তারপরেও বারবার রিপিট করছি, আপনারা প্লিজ এগুলো করেন। এই 2টা মাস করেন, তারপরে আর কিছু বলবো না। এই 2টা মাস করলে আপনাদের উপকার হবে ইনশাআল্লাহ। টাস্কটা যদি আবার বলে দিতেন। টাস্কটা হচ্ছে যে iltsolve.com থেকে পুরো একটা টেস্ট করবেন, রিডিং রাইটিং লিখে আমাকে পাঠাবেন এবং লিসেনিং একটা করবেন। রিডিং এবং লিসেনিং এর মার্কিংটা আমাকে পাঠাবেন, যে কোনো র্যান্ডমলি যে কোনো একটা নেবেন, কারণ এখানে সবই ক্যামব্রিজ এবং সবই হচ্ছে ক্যামব্রিজের স্ট্যান্ডার্ড। সো আপনি 13 থেকে 17 যে কোনো একটা করবেন, সেটা আপনি একাডেমিক করলে ভালো, যেহেতু আপনারা একাডেমিকের জন্যই বেশিরভাগ। জিটি এই মুহূর্তে সাজেস্ট করবো না আপনাদেরকে, বাট জিটি করলেও করতে পারেন, ইটস অল রাইট, কারণ ইটস অলমোস্ট সেম, বাট দ্য রাইটিং ইজ এ লিটল বিট ডিফারেন্ট ফ্রম দ্য academic section. So I definitely would tell you to do the academic one. একাডেমিকটা করেন, ঠিক আছে? একাডেমিকটা করে আমাকে কাইন্ডলি পাঠাবেন। এটা আমার সাথে যত ইন্টিমেসি হবে, যত বেশি আপনি দিতে থাকবেন, তত বেশি আমি আপনাকে ফোকাস দিতে পারবো। যত বেশি আপনি দূরে থাকবেন, আমি তত দূরে চলে যাব। সো দিন শেষে কোর্স শেষ হয়ে যাবে, ক্লাস শেষ হয়ে যাবে, আপনি বলবেন এই ভাই তো পড়াইতেই পারে না, কিচ্ছু বুঝে না, নিজেই বুঝে না কি পড়াবে। দিস ইজ দ্য রিয়েলিটি, হ্যাঁ। তো আপনি যত বেশি আমাকে করবেন, আমি তত বেশি আপনাকে পোক করবো। আপনি আমাকে পোক করবেন, আমিও পোক করবো। আপনি যদি পোক না করেন তখন আমি ভুলে যাবো, হ্যাঁ। কেউ কিছু বলতে চাইছেন মনে হয়?
জি ভাইয়া, আমি তো কমপ্লিট করেছি, আপনাকে হ্যাঁ, পাঠিয়েছিলাম। আপনারটা আমি দিয়ে দিব হচ্ছে আপু, আপনারটা দিয়ে দিব। এই মামুন ভাইয়েরটা রেডি করেছি, ওকে আপনারটাও দিয়ে দিব, একটা দিয়ে দিব। হ্যাঁ, আমার মাথায় আছে। ওকে থ্যাংক ইউ, থ্যাঙ্কস ফর ওকে দ্যাট। আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট অ্যান্ড ইউ ডিড রিয়েলি ওয়েল, দ্য ওয়ে ইউ হ্যাভ ডান দ্য লিসেনিং, স্পেলিং চেক অ্যান্ড আদার থিংস, দ্যাট ওয়াজ অসম। সো এইভাবেই আমাদের করতে হবে, ঠিক আছে? এই প্র্যাকটিসগুলো আমরা করতে 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 একটা পর্যায়ে ইনশাল্লাহ চলে যাব। ওকে, তাহলে দেখেন, in IELTS listening map labeling, why is it important to able to form mental visual images? Mental visual imagesটা কেন দরকার? রুনা আক্তারি বলেন। To write perfect notes, to impress the examiner, to remember all the details, to understand and follow the description or directions. কোনটা হবে? I did to D, understand and follow এক্স্যাক্টলি। the আমি যদি ডিরেকশনটা ভুলে যাই, আমি কোন জায়গায় আছি, ম্যাপিং করার ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জটাই এটা, যে আপনি কোন জায়গায় দাঁড়ায় আছেন, আপনি এটা যদি বুঝতে না পারেন তাহলে আপনি কিন্তু বিপদে পড়বেন, ঠিক আছে? What common issue do test takers often face in IELTS listening map labeling, particularly when writing notes on the map? কমন ইস্যু কিসে হয় বলেন ম্যাপিং এর ক্ষেত্রে? স্পেলিং মিস্টেক হতে পারে, হ্যাঁ, ওকে, আচ্ছা, পরেরটায় চলে গেলাম আমি। হ্যাঁ, আমার এই পাশে এটা কি দেখাচ্ছে, এটা সরাই দিই। তাহলে এই যে আমি যখন এই যে আমার যে এরকম একটা আসলো, আসার সাথে সাথে আমি কি করব? প্রথম কাজ কি আমার? ইউনিভার্সিটি স্পোর্টস সেন্টার, এটার দিকে তাকাবো। এটা হচ্ছে আমার প্রথম কাজ। তারপরে ডান দিকে তাকায় দেখবো যে নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট দেওয়া আছে, তাই না? এরপরে দেখেন বাম, এরপরে আমার যে তীর চিহ্ন, এই যে দেখেন নিচে একটা তীর চিহ্ন দেওয়া আছে, বেশিরভাগ এই ধরনের একটা তীর চিহ্ন থাকে এবং লেখা থাকে ইউ আর হেয়ার বা এই টাইপের কিছু একটা। হ্যাঁ, তাহলে এটা দেখেন, এটা ক্যামব্রিজের একটা পাস্ট পেপার, ক্যামব্রিজের একটা পাস্ট পেপার দেওয়া আছে। এখান থেকে দেখেন আমার ওই ওয়ার্ড, অর্থাৎ এই যে ওয়ার্ডগুলা বা ফ্রেজগুলা, এই ফ্রেজগুলা বুঝতে হবে যে কোনটা দিয়ে কি বোঝায়। দেখেন, দ্য এন্ট্রেন্স ইজ ইন ফ্রন্ট অফ দ্য রিসেপশন ডেস্ক, রিসেপশন ডেস্কের ইন ফ্রন্ট অফ, এই যে এন্ট্রেন্স, এই যে আমাদের এখান দিয়ে ঢুকতে হবে, এই জন্য তীর চিহ্ন দেয়া। দ্য রিসেপশন ডেস্ক ইজ ফেসিং দ্য এন্ট্রেন্স, রিসেপশন ডেস্কটা এন্ট্রেন্সকে ফেস করে আছে। অর্থাৎ যখন এই ধরনের বর্ণনাগুলো আসবে, এই বর্ণনাগুলো আসার ক্ষেত্রে কিন্তু এই ধরনের জিনিসগুলো আসে, অর্থাৎ এই স্টাইলে বলবে আপনাকে। দ্য পুল ইজ ইন দ্য সেন্টার অফ or in the middle of the sports center. The gym is behind the swimming pool. The pool is between the reception and the gym. The sitting area is next to the sitting area is next to or by the pool. তাহলে এই যে facing, in the middle of, behind, between, next to or by, in front of, এগুলো আমরা একটু জাস্ট দেখে রাখবো, তাহলে কি হবে, কোনটা কি বোঝাচ্ছে সেটা আমরা বুঝতে পারবো। এই জিনিসগুলো, এটা ক্যামব্রিজের একটা জিনিস। ওকে, আমার এখানে 15 মিনিটের সংকেত দিচ্ছে, যেহেতু আজকেও টিমে আমি ঠিকভাবেই করতে পারি না। টিম নিয়ে আমার একটু এক্সারসাইজ করতে হবে যাতে করে আপনারা ডিফিকাল্টি ফেস না করেন, যদি আজকে রেকর্ডিং করতে পারছি আশা করি। বাই দ্য ওয়ে, এই যে ফেসিং বলতে কি বোঝায়, বিহাইন্ড বলতে কি বোঝায়, নেক্সট টু বলতে কি বোঝায়, এই ছবি দেখে আমরা একটা ফিল নেওয়ার চেষ্টা করব। ওকে, এরপরে আসেন, সেট 1 গেল, এইটাও ক্যামব্রিজের দেখেন। তাহলে এই যে ম্যাপটা আসবে, ম্যাপ আসার পরে প্রথম কাজ কি বলেন? হেডলাইনটা করে নেওয়া বা হেডিংটা। হেডিংটা, এক্স্যাক্টলি। হেডিং দেখার পরে আমাকে দেখতে হবে যে নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট দেওয়া আছে, তার মানে আমরা এক্সপেক্ট করব ইট ইজ হাইলি লাইকলি দ্যাট উই উইল লিসেন সাম সর্টস অফ নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট indications. Okay, at the same time we have to understand where we are standing. For example, at the bottom we can see the direction is there. রিসেপশনের নিচে একটা তীর চিহ্ন দেয়া আছে, তাই না? এই ডাইরেকশন দেখে আমরা বুঝে যাব যে, আশা করব অনেক ক্ষেত্রে এটা লেখা থাকে যে ইউ আর হেয়ার বা এই টাইপের, অথবা শুরু করে ওই জায়গা থেকে। তো এই জায়গাটা আমরা দেখে দেব। তাহলে দেখেন, the sports shop is on the left hand side as you enter the sports center. এই দেখেন, the sports shop is on the left hand side, এই যে sports shop, as you enter the sports center, আপনি স্পোর্টস সেন্টারে ঢোকার প্রথমেই বাম দিকে আপনার এই যে স্পোর্টস শপটা পড়েছে। To the right hand side of the entrance there is a cafe. তাহলে ডান সাইডে একটা ক্যাফে আছে, এই দেখেন এন্ট্রেন্সের ডান সাইডে একটা ক্যাফে। Pass through the entrance, turn right and the cafe is immediately in front of you. এই স্টাইলেই সাধারণত লিসেনিং গুলো আসবে। Pass through the entrance, দেখেন এন্ট্রেন্স দিয়ে ঢুকলেন, তারপরে কি বলছে, টার্ন রাইট
দ্য ক্যাফে ইজ ইমিডিয়েটলি ইন ফ্রন্ট অফ ইউ। এই ধরনের স্টাইলেই ওরা এই বর্ণনাগুলো দিয়ে থাকে। দ্য লেজার পুল ইজ অন দ্য আদার সাইড অফ দ্য স্পোর্টস সেন্টার্স অন দ্য ডান্স স্টুডিওস। তা দেখেন দ্য লেজার পুল, লেজার পুলটা কোথায়? এই যে একদম বাম দিকে দেখেন দ্য লেজার পুল কোথায়? দ্য লেজার পুল ইজ অন দ্য আদার সাইড। আদার সাইড মানে কি? অন্য সাইডে। অফ দ্য স্পোর্টস সেন্টার, এই যে দেখেন স্পোর্টস সেন্টার কই? স্পোর্টস সেন্টার আমি তো হারাই ফেলতেছি। স্পোর্টস সেন্টার, স্পোর্টস হল, হ্যাঁ। The laser pool is on the other side of the sports center to the dance studio. এই যে ডান্স স্টুডিওর পুরো অপোজিটে দেখেন লেজার পুল। ওকে, there is a large changing room just beyond the cafe. ক্যাফের ঠিক পাশেই একটা চেঞ্জিং রুম আছে। দেখেন এখানে আমার মনে হয় বর্ণনা একটা ভুল আছে, বিয়ন্ড দ্য ক্যাফে হবে না, বিয়ন্ড দ্য আপনার স্পোর্টস শপ হবে। দেখেন এখানে যে চেঞ্জিং রুম কিন্তু এখানে জাস্ট বিয়ন্ড দ্য স্পোর্টস শপ হবে। ঠিক আছে, কারেকশন, এই জায়গায় এটি স্পোর্টস শপের পাশে। ও না, এই পাশেও একটা চেঞ্জিং রুম আছে, সরি, ঠিকই আছে। ক্যাফের পাশেও কিন্তু একটা চেঞ্জিং রুম আছে। দেখেন ক্যাফে ডান দিকে তাকান, দেখতে পাচ্ছি। স্ক্রিন ঠিক আছে তো? দেখতে পাচ্ছেন তো? জি ভাই। ক্যাফের ডান দিকে দেখেন একটা চেঞ্জিং রুম আছে, আবার স্পোর্টস সেন্টারের ডান দিকেও একটা চেঞ্জিং রুম আছে। ওকে, walk alongside of the sports hall and you will find a second dance studio in the corner of the building. দেখেন সেকেন্ড ডান্স স্টুডিও, তার মানে কি ফার্স্ট ডান্স স্টুডিও তারপরে সেকেন্ড ডান্স স্টুডিও। এই স্টাইলেই বর্ণনাগুলো আসবে যে walk along the side of the sports hall and you will find a second dance studio in the far corner of the building. far corner মানে কি? একদম লাস্টের কোণায়, হ্যাঁ, দূরের কোণায়। go straight along the corridor beside the sports hall and to your right you will see the dance studio. Go straight along the corridor beside the sports hall. স্পোর্টস হলের পাশ দিয়ে যদি আপনি হেঁটে যান, টু ইউর রাইট ইউ উইল সি টু ডান্স স্টুডিওস। এই যে দুইটা ডান্স স্টুডিও আছে। ওকে, এবার দেখেন পরেরটা, এটা আরেক ধরনের। সেই একই কথা, ম্যাপস নিয়ারলি অলওয়েজ হ্যাভ কম্পাস পয়েন্ট শোন। কম্পাস পয়েন্ট যেটা আমরা বারবারই বলেছি, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট, হ্যাঁ। You need to know the 8 points of the compass as these are often used in the recording to describe positions. তাহলে 8টা ধরন আছে। 8টা ধরন কি কি দেখেন? নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট তো 4টা কমন, এরপরে দেখেন নর্থ ইস্ট নর্থ ওয়েস্ট, সাউথ ইস্ট সাউথ ওয়েস্ট, এইভাবে করে দেওয়া আছে। নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট তো আমরা বুঝি, কিন্তু নর্থ সাউথ ইস্ট ওয়েস্টের যে নর্থ ইস্ট নর্থ ওয়েস্ট এই জিনিসগুলো আমরা বুঝে নেব। এটা তো আমরা বুঝতেই পারতেছি কোনার দিক থেকে, তাই না? এই যে আপনি দেখেন, এই যে নর্থ ইস্ট বলতে এই যে এই কোনা, আবার এই এই এরকম দেয়া থাকবে, সাধারণত ওই জিনিসগুলো পরিষ্কার দেয়া থাকবে। ওকে, এবার দেখেন যদি এখানে যান, দ্য হাউস, এখানে দেখেন এটা কি জিনিস? এবারটা যায় না কেন? এবারটা তো ডিস্টার্ব করতেছে, এবারটা আমার দরকার নাই। বাই দ্য ওয়ে, দ্য হাউস ইজ ইমিডিয়েটলি টু দ্য নর্থ অ্যান্ড সাউথ অফ দ্য পোস্ট অফিস আর ভেরি নিয়ার দ্য রিভার। এই যে এখানের যে বর্ণনা দেখেন, আমার স্টকফোর্ড 2010 ব্রিজ, এইটাও ক্যামব্রিজের একটা বই থেকে দেওয়া। এবং এখানে অনেক ক্ষেত্রে ডান দিকে আপনারা জানেন যারা বিভিন্ন ম্যাপিং বা বড় বড় বর্ণনা থাকে, এখানে দেওয়া থাকবে, দেখবেন যে কোনায় আবার এই সিম্বল থাকে। এই সিম্বলটাকে মিন করে, যে কোন সিম্বল দিয়ে কি মিন করতেছে। অনেক ক্ষেত্রে রেল লাইন দেয়া থাকে, বাস লাইন দেয়া থাকে, ইভেন বোট সিম্বল থাকে। এরকম সিম্বলগুলো আবার এখানে ব্যাখ্যা করা থাকে। যেমন এখানে কি দেখেন, হাউজেস, এগুলা দিয়ে হাউস বুঝাইছে, সেটা এখানে মিন করা। ঠিক আছে, তারপরে দেখেন দ্য ব্রিজ ইজ জাস্ট বিয়ন্ড দ্য ফাইনাল রো অফ দ্য হাউজেস। আচ্ছা, একটু ঠিক করে নেই। ওকে, দ্য ব্রিজ ইজ জাস্ট বিয়ন্ড দ্য ফাইনাল রো অফ হাউস হেডিং নর্থ। এই যে হেডিং নর্থ মানে কি? হেডিং নর্থ মানে হচ্ছে যে আপনি নর্থের দিকে যাচ্ছেন। ওকে, নর্থের দিকে যাচ্ছেন। আফটার ক্রসিং দ্য ব্রিজ টেক দ্য সেকেন্ড টার্নিং। এই যে ওয়ার্ডসগুলো, এই পিডিএফটা আমি গ্রুপে দিয়ে দিব, এখান থেকে আপনারা এই ওয়ার্ডগুলো দেখে দেখে বুঝে নেবেন পজিশনিংগুলো কিভাবে করেছে এখানে। ঠিক আছে, এটা আমি আজকে ক্লাস শেষে গ্রুপে দিয়ে দিব পিডিএফ আকারে আপনাদেরকে, এই পিডিএফটাই শেয়ার করে দিব। যেমন দেয়ার ইজ এ হাউজিং স্টেট টু দ্য ওয়েস্ট সাইড অফ দ্য রিটায়ারমেন্ট হোম। এই দেখেন এই যে রিটায়ারমেন্ট হোম। ঠিক আছে, তাহলে রিটায়ারমেন্ট হোমের ওয়েস্ট সাইড মানে এই যে লেফট সাইড। এই যে আমি নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট বুঝে গিয়েছি। ঠিক আছে, তারপরে আসেন, there are several different ways you might hear them used: to the north, to the south, in the northwest, in the southwest, north side, east side,
ওয়েস্ট সাইড, সাউথ সাইড, হেডিং ইস্ট, হেডিং ইস্ট মানে ইস্টের দিকে যাচ্ছি, স্লাইটলি ওয়েস্ট অফ মানে একটু, অল্প একটু, জাস্ট সাউথ ইস্ট অফ অর্থাৎ অল্প একটু। আদার ভোকাবুলারি গুলো কি, নেয়ার, ফার্স্ট, সেকেন্ড টার্নিং, অন দ্য লেফট, স্ট্রেট আহেড। হ্যাঁ, রাউন্ড অ্যাবাউট কি জিনিস কেউ বলতে পারেন? রাউন্ড অ্যাবাউট আমাদের এখানে কেউ দেশের বাইরে গিয়েছেন? রাউন্ড অ্যাবাউট কি জিনিস বুঝছেন? অর জেনে থাকলে বলেন। গোল চত্বর। এক্স্যাক্টলি, অনেকটা গোল চত্বর। আমাদের শহীদ মিনার যেমন একটা বিরাট বড় গোল চত্বর, এই আপনি যদি ফরেন যে কোনো কান্ট্রিতে যান, রাস্তার মধ্যে সবচেয়ে বেশি যে জিনিসটা পাবেন সেটা হচ্ছে রাউন্ড অ্যাবাউট। অর্থাৎ একটা গোল চত্বর থাকে, আপনার ডান দিকের গাড়িকে প্রায়োরিটি দিতে হয়, ডান দিকের গাড়ি গেলে আপনি আবার যাবেন, যেটা আমাদের দেশে একেবারেই নাই। হ্যাঁ, তো এই রাউন্ড অ্যাবাউটটা কি এটা আমাদের শিখতে হবে, কারণ হচ্ছে যে এই ম্যাপিং এর ক্ষেত্রে রাউন্ড অ্যাবাউটটা খুব জরুরি। কারণ অনেক ক্ষেত্রে আপনাকে বলবে গো স্ট্রেট অ্যাহেড, ফলো দ্য রাউন্ড অ্যাবাউট, ইন দ্য রাউন্ড অ্যাবাউট ইউ হ্যাভ টু টার্ন রাইট। মানে রাউন্ড অ্যাবাউট হচ্ছে একটা পুরো একটা সেন্ট্রাল গোলের মতো, যে গোল থেকে আপনাকে ডানে বামে চারটা জিনিস আর কি। যেমন শহীদ মিনারকে যদি আপনি চিন্তা করেন, যদিও শহীদ মিনারের একদিকে বোধহয় বন্ধ, একদিকে একটু সামনে গেলে লাইব্রেরি, কিন্তু বেসিকলি গোল চত্বরের চারদিকে চারটা রাস্তা। এটাই আপনি বা মিরপুরের 1 নম্বরের সনি হলটা চিনেন কেউ? অনেকে হয়তো এদিকে জি গিয়েছে। ভাই। এখানে দেখবেন বড় একটা গোল চত্বরের মতো আছে। এটারও একদিক যদিও বন্ধ, এদিকে দেখবেন তিনটা এন্ট্রেন্স আছে। একটা হচ্ছে 1 নাম্বার থেকে এসেছে, একটা 10 নাম্বারের দিকে গিয়েছে, একটা আমার অফিস যেদিকে অর্থাৎ জু রোড, চিড়িয়াখানা রোডের দিকে গিয়েছে। তো এইগুলাকে বলে রাউন্ড অ্যাবাউট। হ্যাঁ, রাউন্ড অ্যাবাউটটা কি আমাদের একটু শিখে নেবেন, রাউন্ড অ্যাবাউটটা একটু গুগল করে দেখে নেবেন, কারণ রাউন্ড অ্যাবাউটটা অফেন আমার বর্ণনার ক্ষেত্রে লাগে। তাহলে দেখেন এখানে দ্য কেমিস্ট ইজ অপোজিট a supermarket. They are going to build new houses across the road from the school at point G. G for এই যে G, দেখেন at point G। এই বর্ণনাগুলা, এই যে সেম সাইড অফ জাংশন, দেখেন এই যে জাংশনটা আসছে, দেখেন the library before you get to the junction with station road। জাংশন মানে একটা যখন আরেকটার সাথে এসে মিলেছে, যেমন আমাদের ট্রেনে যারা জার্নি করে তারা হয়তো জাংশনটা অনেকটা ভালো জানে, বাট বাসেও আমরা জাংশনটা আসলে আমরা তো আমাদের ভাষায় ইউজ করি না, আমরা বলি ওই রাস্তা এসে মিশেছে বা লেগেছে। এই ওয়ার্ডস গুলা আমার ম্যাপিং এর ক্ষেত্রে নিয়ে নেওয়া, যে কোনটা জাংশন বোঝায়, কোনটা রাউন্ড অ্যাবাউট বোঝায়। যেমন এই যে দেখেন DE গিয়ে স্কুল রোডে মিলেছে, এটা একটা জাংশন। ওকে, লাস্টেরটা আসেন, সেট 5। এটা কি বলতেছে? ফার্স্টে কি করবেন? স্লিপ টাউন সেন্টার প্ল্যান ডেভেলপমেন্ট। তাহলে আবারও একই কথা, দেখেন তাকায় দেখেন, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট দেওয়া আছে, একটা তীর চিহ্ন দেওয়া আছে, ডুয়েল ক্যারিয়েজওয়ে। ডুয়েল ক্যারিয়েজওয়ে মানে কি? দুইটা রাস্তা আর কি, একটা রাস্তাতে দুইটা পাশ থাকে আর কি, সেটা বুঝাচ্ছে এখানে। হ্যাঁ, তাহলে এখানে কি কি আছে? আমার ফার্স্টেই কাজ হচ্ছে যে আমার হেডিং দেখা, এরপরে নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট দেখে নেওয়া, তারপরে দেখেন বাম দিকে আমার এই ওয়ার্ডস গুলো আমি দিয়ে দিয়েছি, যেগুলো বেন্ড, জাস্ট পাস্ট, অ্যালং সাইড, অ্যাডজয়নিং, ক্যারি স্ট্রেট অন। ক্যারি অন তো আমরা বুঝি চালায় যাও, যেটা একটা ফ্রেজ। হ্যাঁ, দ্য স্কুল ইজ সিচুয়েটেড অন এ বেন্ড ইন দ্য ডুয়েল ক্যারিয়েজওয়ে। দেখেন এই যে বেন্ড মানে কি? যেটা ওই যে কোনা। আচ্ছা, দেখেন স্কুলটা কোথায় আছে? দ্য স্কুল ইজ সিচুয়েটেড অন এ বেন্ড ইন দ্য ডুয়েল ক্যারিয়েজওয়ে। দেখেন এই যে একটা কোনার মধ্যে স্কুলটা রয়েছে। দ্য বাস স্টেশন ইজ অন দ্য রাইট জাস্ট পাস্ট দ্য শপিং সেন্টার। আচ্ছা, লাইন যদি কেটে যায় তাহলে আমি আরেকবার আসবো, 10 মিনিটে শেষ করে দিব। হ্যাঁ, লাইন কেটে যাবে কারণ হচ্ছে আমাদের গুগল ক্রোমে কি বলি, গুগল মিটে আমি আবার করছি, যদিও রেকর্ডিং করেছি, যাই হোক। দ্য টাউন সেন্টার হ্যাজ এ পেডেস্ট্রিয়ান ওয়াকওয়ে। পেডেস্ট্রিয়ান মানে কি বলেন তো? পথচারী। পথচারী, এক্সেলেন্ট। সো পেডেস্ট্রিয়ান মানে পথচারী, এটা আমরা হয়তো অত বেশি ইউজ করি না, বাট অনেকেই জানি। তারপরেও পেডেস্ট্রিয়ান ওয়াকওয়ে অর্থাৎ পথচারীর হাঁটাহাঁটির জায়গা, যেটা আর কি। রানিং alongside a row of adjoining shops, shop যেখানে লেগে আছে adjoining. So after passing the school on your right, carry straight on and you will see the park on your left around the next bend. তাহলে দেখেন যে after passing the school on your right, এই যে আপনি স্কুল, তারপরে বলছে carry straight on, আপনি যদি সোজা যেতে থাকেন, and you will see the park on your left around the next bend। অর্থাৎ দেখেন নেক্সট বেন্ডের কোনায় আপনি কিন্তু আপনাকে এই যে আচ্ছা এখন আছে, আমি ভাবছি চলে গেল কিনা আবার। তাহলে বেন্ডের কোনায় আমাদের এই পার্ক রয়ে গিয়েছে, ঠিক আছে। তো সো ফার এইটা আমি এখন গ্রুপে দিয়ে দিব। আজকে দুইটা ইস্যু, একটা হচ্ছে আমাদের
রিপিট দ্য সেন্টেন্স, এটা একটা টাস্ক। প্রত্যেকে যেটা করবেন যে স্পিকিং যে সেকশনটা, যেমন আব্দুল্লাহ আল মামুন ভাই খুব ভালো বুঝবেন, ওনার স্প্রেডশিটে দেয়া আছে স্পিকিং এর সেকশনে উনি লিখবে যে উনি 5টা রিপিটিং সেন্টেন্স করেছে বা এরকম কিছু একটা, যেটা আপনি রিপিট করবেন, আপনি শুনবেন, আপনি বলবেন, আপনিই লিখবেন, লিখে আপনি চেক করবেন যে আপনি ঠিক আছেন কিনা। তারপরে আপনার কাজ হবে আপনার সেটা গ্রুপে আপডেট করে দেওয়া, গ্রুপে বলতে আপনার স্প্রেডশিটে আপডেট করে দেওয়া। রিপিট সেন্টেন্স এবং ম্যাপিংটা আপনার এই পিডিএফটা আমি এখনই দিয়ে দিচ্ছি, পিডিএফটা আপনি ডাউনলোড করে আপনার যে লিসেনিং সেকশন সেখানে রেখে দিবেন এবং নিজে এই ওয়ার্ডসগুলো দেখে নেবেন। তো সোফার এগুলা নিয়ে কোনো ইস্যু বা কোশ্চেন থাকলে বলেন। or any other issues বলতে পারেন। আপাতত নেই, করতে গেলে হয়তো দেখা যাবে আমরা কিছু আরো ফেস আসবে, করব, জি। তখন আপনাকে knock আপনার যখনই আসবে ওটা একটা খাতার সাথে সাথে লিখে ফেলেন, আর আমাকে ইনবক্স করেন, আমার ইনবক্স করতে করতে পাগল বানায় ফেলেন দীপ ভাই, হ্যাঁ কোনো অসুবিধা নাই। আমি যদি অফিসের টাইমে ব্যস্ত থাকি সেক্ষেত্রে আমি হয়তো বা প্রম্পট রিপ্লাই দিব না, বাট স্টিল যে কোনো কোশ্চেন আসলে দেখা গেল আপনার মনে আসছে কিন্তু পরবর্তীতে মনে নাই, দেখা গেল যে আপনি জিনিসটা ভুলেই গেলেন, আবার ওটা পরীক্ষার হলে যায় মনে আসলো, সেটা আপনাকে হেল্প করলো না। তো সেটা আমি চাচ্ছি না। সো যেটা করবেন যে যেটাই আসবে সেটা আমাকে একটা ইনবক্স করেন, আমি সাথে সাথে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো, আর আমি ভয়েস মেসেজ দিব, হ্যাঁ একটু পরে হলেও দিব, হয়তো বা সাথে সাথে সবসময় দিতে নাও পারতে পারি। ওকে, তো আজকে এখানে আমি দেখতেছি আমার 56 মিনিট, আর মাত্র 4 মিনিট আছে, 4 মিনিট আমি শেষ করে দিব, আজকে ক্লোজ করে দিব। মূল জিনিস আমার শেষ হয়ে গেছে, ম্যাপিং আমার দেখানো শেষ। এরপরে লিসেনিং এর আর একটা বা দুইটা হলে আমাদের লিসেনিং শেষ হয়ে যাবে। লিসেনিং এর খুব মেজর কিছু নাই, আমি আগেই বলেছি। এরপরে যে দুইটা ক্লাস হবে সেগুলো গ্রামার হবে। গ্রামারের একটা বই আমি দিয়েছি পিডিএফ আকারে, এই বইটা আপনারা পিডিএফ নামিয়ে নিতে পারেন যে কোনো পুরান বইয়ের দোকান থেকে। টোয়েফেলের এই বইটাই উপরে দেখবেন ইয়েলো কালারের ছবি দেওয়া আছে, আমি প্রচ্ছদটা আবার ছবি তুলে দিয়ে দিব, চাইলে পুরান বইটাও কিনে নিতে পারেন, এটা নতুন বই কেনা কোনো জরুরি না। 2 এর সাথে 2 যোগ করে কোনোদিনই 5 হয় না, গ্রামার সবসময় এক। এই বইয়ের কিছু গ্রামারের পার্ট আমি জাস্ট রিভিউ করব, যেটা আপনাদেরকে থ্রু আউট হেল্প করবে। সব গ্রামার দেখে ভরকা যাওয়ার কিছু নাই, এত কিছু আমাদের লাগবে না, অল্প কিছু জিনিস আমি জাস্ট রিভিউ করব। সো গ্রামারের পরবর্তী 2টা ক্লাসই হবে গ্রামারের, যেটা আমার রাইটিং এর জন্য জরুরি, যেটা আমার স্পিকিং এর জন্য জরুরি, ঠিক আছে? সো এটা একটু মাথায় রাখেন। অনেকেই বলে থাকে আমি গ্রামার পারি না, অথবা বলবে যে আইএলটিএস এ গ্রামার দরকার আছে কিনা, সেগুলো আমরা ডিটেল দেখবো, আইএলটিএস এ গ্রামারের দরকার আছে কিনা। গ্রামারের অবশ্যই দরকার আছে, গ্রামার ছাড়া আপনি কখনোই ভালো করতে পারবেন না, হোক সেটা লিসেনিং, হোক সেটা লিসেনিং না, স্পেসিফিকলি বললে আসলে রাইটিং এবং স্পিকিং এর ক্ষেত্রে গ্রামারটা আপনার খুবই জরুরি, প্রত্যেকের জন্য জরুরি। তাহলে বলেন, আজকে আর কারো কোনো ইস্যু থাকলে বলতে পারেন। আমি কিন্তু গ্রুপে অলরেডি লিঙ্কগুলো দিয়ে দিয়েছি, আপনারা ডিকটেশনগুলো করবেন এবং এই প্র্যাকটিসগুলো রেগুলার করে আপডেট করতে থাকবেন, এবং আপডেট যত করতে থাকবেন তত আপনি আপডেট হতে থাকবেন ইনশাআল্লাহ। পিয়াস ভাই চলে গিয়েছিল মনে হয়। পিয়াস ভাই আমি জাস্ট ক্লোজ করে দিব আজকে। আর কোনো কোশ্চেন, কনফিউশন, এনিথিং ম্যাপিং নিয়ে এবং রিপিট সেন্টেন্স নিয়ে? না ভাই, একটু সমস্যা ছিল জানো। ওকে, নো প্রবলেম, নো প্রবলেম। সো আজকে কিন্তু আর কোনো ইস্যু আমি দেখতে পাচ্ছি না, আমি নতুন করে আর দিব না, ঠিক আছে?